প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব 11 দ্বিতীয় অংশ। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের দেওয়ালে থাকা ঘড়িটি টিকটিক করে চলছে। সেকেন্ডের কাঁটা 11:59। কাঁটাটা 60 থামতেই পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ঘড়িটা বেজে উঠল। নাসির মঞ্জিলে অবস্থানরত সবাই আজ অলস সময় কাটাচ্ছে। সবাই বললে ভুল, একমাত্র নুসরাতই অলস সময় কাটাচ্ছে। ড্রয়িং রুম সহ পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে। ড্রয়িং রুমের সাথে লাগোয়া ডাইনিংও অন্ধকার করে রাখা। বড় থাই গ্লাস লক থাকার দরুন বাইরের আলো ভেতরে ঢুকছে না, আর ভেতরের আলো বাইরে যাচ্ছে না। এসি পাওয়ার বিষের ঘরে ঠান্ডা হাওয়া ভেসে আসতে সুরসুর করে এসি থেকে। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, তখনই কলিং বেল বেজে উঠল। মমা অলস ভঙ্গিতে আড়মোড়া ভেঙে ঝিমিয়ে ঝিমিয়ে গিয়ে গেটের লক খুলে দিল। তখনই বাড়িতে প্রবেশ ঘটল ইরহামের। তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করতে করতে নুসরাতের উদ্দেশ্যে হাঁক ছুড়ল, এই কুত্তি, মরেছিস কোথায়? গতকাল রাতে তুই কি করেছিস? নুসরাত মুখ বন্ধ করে ঝুলে শুয়ে থাকলো সোফায়। ইরহামের কথায় উত্তর দেওয়ার তাড়া দেখালো না। ইরহাম ঠাউর করতে পারল না আদৌ কি এই মহিলা তার কথা শুনেছে নাকি শোনেনি। তাই রাগী কণ্ঠে দাঁতের কপাটি পিষে জিজ্ঞেস করলো, আরুষ ভাইকে কি বলেছিস? নুসরাত চোখ তুলে ইরহামের দিকে একবার তাকায়, তারপর হাতের নখের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলে, কাকে কি বলেছি? ইরহাম তিক্ত বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল, কোমরে হাত দিয়ে হাত নিষ্পিস করছে ধরে নুসরাতকে কয়েকটা লাগানোর জন্য। হাত আলগোছে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। খামচা ধরে জিজ্ঞেস করলো, তুই কিছু বলিসনি? নুসরাত দুই পাশে মাথা নাড়ায়। ইরহাম সামনে এগিয়ে আস্তে আস্তে বলে, ফোন দে। ইরহামের কথা শুনে চোখ বোলায় আশেপাশে মোবাইলের খুঁজে। নিজের আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তন্ন তন্ন করে সব জায়গা খোঁজে। সোফার উপর নিচ খোঁজ করে কোথাও খুঁজে পায় না মোবাইলটা। হঠাৎ মনে হয় ফোন তো তার পকেটে। তাই নিজের মাথায় একটা গাঁটটা মেরে ফোন পকেট থেকে বের করে ইরহামের হাতে দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তোদের ছোট ভাই কি আমাকে ফোন করেছিল? ইরহাম কথা বলে না। লক খুলে কল লিস্টে ঢুকতেই নুসরাত তাবা মেরে নিজের মোবাইলটা নিয়ে নেয়। ভ্রু একপাশে করে বলল, আমার প্রশ্নের উত্তর দে। ইরহাম আবার তাবা মেরে মোবাইল নিজের হাতে টেনে নেয়। রাগী কণ্ঠে বলে, কিসের উত্তর দিব? নুসরাত কর্কশ কণ্ঠে শুধায়, তুই বলবি না ছোট ভাইয়ের কি হয়েছে? ইরহাম দাঁতে দাঁত পিষে বলে ওঠে, জ্বর এসেছে। নুসরাত গোল গোল চোখে তাকায় ইরহামের দিকে। হতবিহ্বল কণ্ঠে জিজ্ঞেস করে, জ্বর আসলো কিভাবে? ইরহাম নুসরাতের মাথায় গাঁটটা মারে। রাগী কণ্ঠে বলে ওঠে, তুই গতকাল রাতে ভাইয়াকে কি বলেছিস? মাহাদি ভাইয়া বলেছে তোর উল্টোপাল্টা কথা শুনে আরুষ ভাই জ্বর চলে আসছে। নুসরাত মাথা চুলকে মনে করার চেষ্টা করে আদৌ কি কোনো ভাই তাকে ফোন দিয়েছিল। মাথা থেকে বের হয়ে গেছে ঘুমের জন্য তার। মাথায় চাপ দিতে আকস্মিক গতকাল রাতে নিজের করা ঘুমের ঘোরে সকল কথা এক নিমেষে মনে পড়ে গেল। মনে মনে জিভ কাটলো। উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে মাথা চুলকালো বোকাদের মতো। দাঁত কেলিয়ে হেসে মিথ্যা বলল ইরহামের নিকট, আসলে ভুলে গেছি। ইরহাম নুসরাতের মোবাইল টেবিলের ওপর রেখে দেয়। নুসরাত গা ঘেঁষে বসতে বসতে এমনি প্রশ্ন ছুড়ে দেয়, তোর এমন কি কথা শুনে আজ সকালে ভাইয়ের জ্বর চলে এসেছে? নুসরাত মাথা নাড়ল। ইরহাম চোখের পলক ফেলে নুসরাতের দিকে মাথা ঘোরায়। গাল চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, মনে করার চেষ্টা কর কি বলেছিলি। নুসরাতের মুখ ফসকে না চাইতেও বের হয়ে আসে, বলেছি জামাই ছোটবেলা মরে গেছে। কথাটা শেষ করতেই নিজের জিভ কাটে, চোখ খিচে বন্ধ করে নেয় নিজের বোকামির জন্য। কত বড় গাধা সে! ইরহামের কথা এসে এভাবে ভুলে বলে দিল। চোখ মুখ কুঁচকে ইরহামের দিকে তাকিয়ে দাঁত বের করে কার্টুনের মতো হাসলো। ইরহামের দু হাত নিজের আয়ত্তে নিয়ে এসে জিজ্ঞেস করলো, থাপ্পড় মেরেছে ওই ব্যাটা তোকে? ইরহামের মুখ কাদো কাদো হয়ে যায়। নুসরাতের হাত থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, সকালে উঠে ভাই বাঘের মতো আমার নাম ধরে ডাকতে শুরু করলো। আমি বেচারা ব্রাশ রেখে দৌড়ালাম ভাইয়ের রুমের দিকে। রুমে প্রবেশ করার পর দেখি ওনার বিটকেল বন্ধু মাহাদি ডিভানে বসে আছে, আর চোখে ভাইয়ের দিকে তাকাচ্ছে আর হি হি করে দাঁত কেলাচ্ছে। ভাইকে ওই সময় কিরকম জঘন্য লাগছিল তুই জানিস না। এই গরমের ভেতর বেড়া একটা হুডি আর 3/4 প্যান্ট পরে বসেছিল। আমি বাচ্চা শিশু প্রথমে ভাইকে এমন দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম। মনে করেছি কি না কি প্রয়োজন, ব্যাটার মনে হয় কাপড়ের দরকার আছে। মানবতা দেখিয়ে ভাইয়া বলে ডাক দিতেই ওই ব্যাটা এসে ঠাস করে থাপ্পড় মেরে দিল কোনো কথা ছাড়া। আমি যে ওখান থেকে নড়বো তার কোনো পথ ছিল না। এরপরে আরেকটা থাপ্পড়।
এরপর আরেকটা, এরকম করে পুরো 3টা থাপ্পড় মেরে দিল রে বোন। আমি তো অবাক হয়ে একটা বিষয়ে। নুসরাত ঠোঁটে ঠোঁট হাসতে ইরহামের বড় বড় করে তাকানো দেখে হাসি থামানোর চেষ্টা করে, ঢোক গিলে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে জিজ্ঞেস করে, কি বিষয়ে? ইরহাম গালে হাত দিয়ে ভাবে, ঠোঁট চোখা করে সব বোঝার মতো করে মাথা নাড়াতে নাড়াতে বলে, ওই ব্যাটার জ্বর, কিন্তু এমন থাপ্পড় মারলো মনে হলো আমি দুনিয়া থেকে আজকের জন্য বিদায় হয়ে যাব। নুসরাত, তুই যদি দেখতি, চোখ দুটো এরকম লাল হয়ে আছে, টকটকে লাল, যেন কারোর উপরে রাগ আমাকে মেরে কমাচ্ছে। তুই বুঝতে পারছিস? নুসরাত ছোপায় মুখ চেপে ধরে হাসলো অনেকক্ষণ। ইরহামের প্রশ্নের উত্তর দিল, বুঝেছি। এত খুশি হয়েও না সোনা, আমি নিশ্চিত হয়ে বলতে পারি, ওই রাগ তোর উপর সামনে পেলে ধপাস ধপাস করে তোর এই টসটসে গালে দিবে। নুসরাতের হাসি থেমে গেল, মুখ পাংশুটে বর্ণের করে উঠে বসলো। এর মধ্যে নাজমিন বেগম উপস্থিত হলেন ডাইনিংয়ে। টেবিলের ওপর আপেলের পিস রাখতে রাখতে বললেন, মোমো, ইরহাম আসো, খেয়ে নাও। ইরহাম লাফ দিয়ে আসতে আসতে বলে, ও হে সুইটহার্ট, এভাবে বললে নিজের জান তোমার জন্য হাজির করব। নাজমিন বেগম ঠোঁট এলিয়ে হাসলেন। চেয়ার টেনে দিতে দিতে মোমো এসে উপস্থিত হলো। ইসরাত ল্যাপটপ হাতে নিয়ে কিছু একটা করছিল। সবাইকে আসতে দেখে সে নিজেও এগিয়ে আসলো। চেয়ারে বসতে বসতে ইরহামের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, অবস্থা কি তোর? ইরহাম আবেগে আপ্লুত হয়ে গেল। শার্টের হাতা দিয়ে চোখ মোছার ভাব করে নাক টেনে বলল, আর বলো না আপু, আমার গাল। পরে কথা বলার আগেই মোমো চিমটি কাটলো, চোখ দিয়ে ইশারা করে দেখালো নাজমিন বেগমকে। সতর্কতা দিয়ে বলল, কোনো রকম উল্টোপাল্টা কথা না। ইরহাম মাথা নাড়ালো উপর নিচ বুঝে শেষে। নাজমিন বেগম তখনও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ইরহামের কথা শোনার জন্য। ইরহামকে চুপ করতে দেখে জিজ্ঞেস করলেন, কি বলছিলে আব্বু, কথা শেষ করো। ইরহাম অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, ঠোঁট টেনে নির্বিকার চিত্তে বলল, তেমন ইম্পর্টেন্ট কিছু না। নাজমিন বেগম আচ্ছা বলে চলে গেলেন কিচেনে। তখনই মোমো ইরহামের মাথায় গাঁটটা মারল। ইরহাম রাগে চোখে মোমোর দিকে তাকাতেই মোমো ভেঙচি কাটল। ইরহাম ইসরাতের কাছে নালিশ করলো, আপু দেখছো, এর আমার ছোট হয়ে কিভাবে আমার উপর পুরুষ নির্যাতন করে? ইসরাত মাথা নাড়ালো হ্যাঁ ভঙ্গিতে। সে দেখছে এরা কিভাবে নির্যাতন করছে তার উপর। ইরহাম কিরমির করে বলল, ধুর, তুমি কিছু বলছো না কেন এদের? ইসরাত অবাক কণ্ঠে ইরহামের নিকট জিজ্ঞেস করে, কি বলবো আমি? ইরহাম আপেলের পিস সবগুলো একসাথে নিজের মুখের ভেতর ঢুকে নাসির মঞ্জিলে দরজা দিয়ে বের হতে হতে বলে, এ বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, আর থাকবোই না এখানে। চলে যাচ্ছি, আজ বিকেল আর একবার আসবো, শেষবারের মতো। তারপর আরও 700বার এসে আর আসবো না। নুসরাতের পিঠে ধূপধাপ। নাজমিন বেগমের হাতে থাপ্পড় পড়েছে কিছু মুহূর্ত আগে। পিঠে মার পড়ার কারণও আছে জুৎসই। কোথা থেকে বিড়াল ধরে এনে রেখেছিল নিজের রুমে, সেই বিড়াল পুরো রুমে বমি করে ভাসিয়েছে। নাজমিন বেগম একটু আগে ইসরাতের রুমে যাওয়ার সময় এই রুমের ভেতর থেকে বিড়ালের শব্দ পেয়েছিলেন। দরজা খুলে রুমের অবস্থা করুণ দেখতেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মেজাজ। রাগী কণ্ঠে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করতেই সদর্পে স্বীকার করলো, বিড়াল সে নিয়ে এসেছে, তাও গর্বের সাথে। নাজমিন বেগম রাগী কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই বিড়ালের বাচ্চা কেন নিয়ে আসছিস? নুসরাত নাজমিন বেগমের ভুল শুধরে দিয়ে বলল, বিড়াল না আম্মা, ওকে বিড়ালজি না হয় বন্দুকজি বলো। নুসরাতের কথা শুনেই নাজমিন বেগমের মেজাজ বিগড়ে গেল। হাত আর থামাতে পারলেন না। হাত তুলে তেড়ে এসে কারো কিছু বুঝে ওঠার আগেই পিঠের মাঝ বরাবর ধূপধাপ কয়েকটা পড়ল নুসরাতের। আর তখন থেকে মুখ ফুলিয়ে ঘুরছে বাড়িতে। অনেকক্ষণ ঘোরার পর যখন দেখলো কেউ পাত্তা দিচ্ছে না তাকে, তখন বাড়ির বাইরে বের হয়ে আসলো। বাগানের উল্টো পাশে গ্যারেজ। সেখানে চোখ পড়তেই দুটো কালো রঙের মার্সিডিজ রাখা দেখলো। সেদিক থেকে চোখ সরাতেই চোখে পড়ল নিজের অতি প্রিয় জিগজার SF-155 FI ABS বাইক। গ্যারেজের দিকে আলগোছে পা বাড়ালো নুসরাত। ইরহামকে মেসেজ করলো, বের হ শালা, আজ আমি আর তুই বাইক রাইডে যাব। মেসেজ পাঠানোর সাথে সাথে সিন হয়ে গেল। উত্তর আসলো, আচ্ছা আসছি বস। গ্যারেজের গেট উপরের দিকে টান দিতেই ক্যাসক্যাস শব্দ হলো। বোঝাই গেল অনেকদিন পুরনো জং ধরেছে তাতে। ঠোঁটে ঠোঁট চেপে ভয়ার্ত চোখে বাড়ির মেইন ডোরের দিকে সতর্ক দৃষ্টি ফেলল। না, কেউ নেই। ধীরে সুস্থে গেট খুলে গ্যারেজে ঢুকে টেনে বের করে নিয়ে আসলো নিজের অতি প্রিয় বাইক। বাইক নিয়ে যখন নাসির মঞ্জিলের ফটকের বাইরে বের হলো, তখনও খেয়াল করলো না তীক্ষ্ণ চোখে আড়স তার দিকে চেয়ে আছে এক মনে। নুসরাতের দিকে চোখ রেখে দোতলার রেলিংয়ে নিজের বলিষ্ঠ হাত জোড়া চেপে ধরে
সদর্পে টান টান করে রাখা শরীর সামান্য বাঁকিয়ে নেয়। মাথা কাত করে যতক্ষণ ইরহাম আর নুসরাতকে দেখা যায় ততক্ষণ সেই রাস্তার পানে তাকিয়ে থাকে। আরশের গতকাল রাতে জ্বর হওয়ার জন্য নাক মুখ চোখ লাল হয়ে আছে। ঠোঁটে অদ্ভুত বলিরেখার হাসি, পুরুষালী ধারালো ক্লিন সেভ থুতনিতে হাত বোলাতে বোলাতে আরশ রহস্যময় হাসে। বিড়বিড় করে আওড়ায়, মিসেস আরশ, নিজেকে কিভাবে বাঁচাবেন আমার হাত থেকে। অলস দুপুর, অবসন্ন চোখ মুখ নিয়ে মোমো বের হয়েছে নাসির মঞ্জিল থেকে। রোদ গাঢ়ভাবে পড়লেও রাস্তার আশপাশ শেষ রাতের বৃষ্টির দরুন স্যাঁতসেঁতে হয়ে আছে, তাই একটু বুঝে শুনে পা ফেলতে হচ্ছে বাইরে। একটু ভালো স্বাস্থ্য হওয়ার জন্য বৃষ্টি পড়ে থাকা জায়গায় পার হতে বেগ পোহাতে হচ্ছে মেয়েটার। মাথা থেকে ওড়না পড়তেই মাথায় আবার ওড়না টেনে নেয়। অন্যমনস্ক হাঁটার দরুন পাশ কেটে যাওয়া বাইককে খেয়াল করেনি মোমো, আর তখনই ঘটে অঘটন। বাইক ওভার স্পিডে থাকার কারণে রাস্তার গর্তে জমে থাকা বৃষ্টির সকল পানি ছিটকে এসে পড়ে মেয়েটার গায়ে। নোংরা পানির সংস্পর্শে মোমোর সারা শরীর ভিজে যায়। কাদা পানি শরীরে বিভিন্ন খোলা অংশে লাগতেই রিরি করে ওঠে বস্ত্রবিহীন জায়গাগুলো। রাগে দুঃখে ইচ্ছে করলো মোমোর হাত পা ছুঁড়ে মাটিতে বসে পড়তে। আর তো দুপা আগালে সৈয়দ বাড়ি, আর এখন এই বাইকে সে ভিজিয়ে যেতে হলো। মোমো সেই বাইকের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, রাম ছাগলের বাচ্চা, তুই কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস যে এরকম বাজ পাখির ন্যায় বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছিস? আজ যদি মামুনিরা আমাকে নিয়ে হাসে, তোকে আমি জিন্দা পুঁতে ফেলবো। মোমোর ভাবতেই কান্না এলো। মামুনিরা সবাই একসাথে মিলে তাকে নিয়ে হাসবে, বলবে, কিরে মোমো, এইটুকু রাস্তা আসতেই তুই এভাবে কাদায় গড়াগড়ি খেয়ে নিলি। রাগে ধূপধাপ পা ফেলে সৈয়দ বাড়ির গেটে পা দিয়ে লাথি দিতে লাগলো। নিজের অসহনীয় রাগ গেটের ওপর মিটাতে চাইল। দুটো লাথি দিতে গেট খুলে গেল। ওপর নিচ না চেয়ে চোখের পানি কুর্তির হাতার মধ্যে মুছে নাক টানতে টানতে ভেতরে প্রবেশ করলো। একবারও গেট খুলে দেওয়া ব্যক্তির দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। মোমো কান্না মোছা শেষে নাকে সর্দির উপস্থিতি পেল, তাও আবার কুর্তির হাতার মধ্যে মুছে নিল। শটান হয়ে দাঁড়ানো মাহাদি নিঃশব্দে হেসে উঠল মোমোর কাণ্ডে। বাড়ির বাহিরে বের হতে হতে বিড়বিড়ালো স্টেন্স। মানুষের এলোমেলো পদচারণ, একপাশে চায়ের দোকানে লোক সমাগম, কথা বলছে। কথা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে, এক একজনের এক এক মতামত। কোন সরকার থাকলে কি কি বেনিফিট পাওয়া যায়, সবাই নিজ নিজ পছন্দের সরকারের ভালো গুণ তুলে ধরার চেষ্টা করছে। কেউই বসে নেই কারো অপেক্ষায় কম। সবাই সবার অপছন্দের সরকারের খারাপ কথা বলছে। আর এইসব বিষয় নিয়ে কিছুক্ষণ পর পর কথা কাটাকাটি শুরু হচ্ছে সবার মধ্যে। সেই আলোচনায় যোগ দিয়েছেন হেলাল সাহেব। নিজের পাশে বডিগার্ড হিসেবে কারেন্টের খুঁটির মতো সোজা দাঁড় করিয়ে রেখেছেন জাইনকে। জাইনের এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট আসছে না। আকস্মিক রাজনৈতিক আলোচনায় এসে যোগ দিলেন নিজাম শিকদার। কথায় কথায় উঠে আসলো তরুণ নেতা নাহিয়ান আবরার পূর্বের কথা। হেলাল সাহেব আগ্রহী কণ্ঠে জানতে চাইলেন, নাহিয়ান আবরার পূর্ব নাম নতুন শুনছি, রাজনৈতিক মাঠে নতুন নাকি? নিজাম শিকদার মাথা নাড়ালেন, প্রশংসনীয় গলায় বলে উঠলেন, অত্যন্ত ভদ্র একটা ছেলে এবার বিরোধী দলের হয়ে লড়বে। আমি হলফ করে বলতে পারি, নিঃসন্দেহে ওই ছেলেটা জিতবে, নির্বাচিত হবে মেয়র পদে। হেলাল সাহেব চায়ে চুমুক দেন, চোখের চশমা নাকের ডগা থেকে উপরে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলেন, কি এমন জাদু করলো ওই ছেলে যে আপনি এত প্রশংসা করছেন চাচা? নিজাম শিকদার হাত দিয়ে মাছি তাড়ালেন। নিজের আধ পাকা পড়ে যাওয়া মাথায় চুলে হাত বোলাতে বোলাতে বললেন, এমনি এমনি প্রশংসা করছি না, ছেলেটা নিঃসন্দেহে একজন ভালো মেয়র হবে। আমাদের বাড়িতে আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দিব হেলাল, তখন তুমি নিজেও প্রশংসায় পঞ্চমুখ থাকবে ওই ছেলের কথায়। হঠাৎ নিজাম শিকদার কথা থামিয়ে জাইনের দিকে এক পলক তাকালেন। তর্জনী আঙুল জাইনের দিকে তাক করে বললেন, ওই যে আপনার ছেলে, ওর মতোই ভদ্র। হেলাল সাহেব বিরস মুখে এক পলক চেয়ে দেখে নিলেন জাইনের দিকে। জাইনের গম্ভীর করে রাখা মুখখানার দিকে তাকিয়ে থেকে গলার নিচে নামিয়ে কারো না শোনার মতো বিড়বিড় করে আওড়ালেন, ভদ্র না সাই, দুটোই আমার গুণধর বাপের মতো মিসকে শয়তান হয়েছে। নিজাম শিকদার কানে শুনলেন না হেলাল সাহেবের ফিসফিস করে বলা কথা। কান এগিয়ে নিয়ে এসে শুধালেন, কি বললে হেলাল, পরিষ্কার করে বলো, শুনতে পাইনি। হেলাল সাহেব চোখ মুখ স্বাভাবিক করে জানালেন, কিছু বলেননি তিনি। নিজাম শিকদার মাথা নাড়ালেন। জাইন হেলাল সাহেবকে উদ্দেশ্য করে নিরলস কণ্ঠে অনুমতি চাইল, আমার একটু কাজ আছে, আপনারা কথা বলুন, হাফ অ্যান আওয়ার এর ভেতরে আমি আসছি। হেলাল সাহেব অনুমতি দিতেই জাইন দ্রুত পায়ে চলে গেল রাস্তার ওপাশে।
কুর্তি আর জিন্স পরা একটা মেয়ের পিছু পিছু দ্রুত পায়ে হাঁটতে লাগলো। রাশভারী গলায় ডাক দিল, ইসরাত, এই ইসরাত। মানুষের ভিড়ে ইসরাতের কানে গেল না জাইনের সেই ডাক। ইসরাত নিজের পায়ের গতি বাড়িয়ে দিয়ে আরো জোরে হাঁটতে নিবে। খড়খড়ে হাতের নরম স্পর্শ পেল নিজের কবজিতে। তড়াক করে পিছু ফেরে থাপ্পড় মারার জন্য হাত উপরে তুলতেই গম্ভীর মুখ জাইনের হাসি হাসি চেহারা চোখে ভাসলো। হাত আলগোছে নিচে নামিয়ে নিল। চোখ মুখে ফুটে ওঠা ক্রোধ নিভানোর বৃথা প্রয়াস করল। জাইনের হাতের তালু থেকে নিজের কবজি ছাড়ানোর চেষ্টা করতেই জাইন চোখ দিয়ে সতর্ক করল হাত ছাড়ানোর চেষ্টা না করার জন্য। তাই ইসরাতও কোনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করল না। নিজের ভেতরে একটু আগে জমা হওয়া ক্রোধ মিলিয়ে নিল এক নিমিষে নিজের মাঝে। ঠোঁটের হাসির রেখা এনে কিছু বলতে নিবে জাইন ইসরাতের হাত টেনে মানুষের ভিড় নেই এমন জায়গায় এনে দাঁড় করালো। বৃষ্টি ভেজা এই মৌসুমে গলবিলে শুষ্কতা অনুভব করল ইসরাত। ঢোক গেলে নিজের শুষ্ক গলা ভেজানো মেয়েটা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে ধৈর্য নিয়ে জাইনের রাশভারী সেই কণ্ঠস্বর শোনার আশায়। জাইন নিজের পকেট থেকে একটা আধ শুকিয়ে যাওয়া ঝরঝরে ফুলের গাজরা বের করে ইসরাতের হাতে যত্ন সহকারে পরিয়ে দেয়। ইসরাত অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সেই গাজরার দিকে। পেট ফেটে হাসি আসে শুকনো গাজরা দেখে, তবুও হাসি পেটে চেপে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, এই আধ শুকনো গাজরা আপনি কোথায় পেলেন? ইসরাতের কথা শেষ হতেই জাইন নিজের হাতে তালু দিয়ে ইসরাতের গাল স্পর্শ করে কণ্ঠে মোলায়েমতা এনে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে আপনার? ইসরাত উপর নিচ মাথা নাড়ায়, ঠোঁট কামড়ে হাঁ কথাটা বলতে গিয়ে মৃদু শব্দে হেসে ওঠে। জাইন নিজেও ইসরাতের সাথে হেসে ওঠে। শব্দ হয় না সেই পুরুষালী হাসির, শুধু একটু বলিরেখা দেখা যায় শুভ্র সেই মুখে। ঠোঁটের দুই পাশে হাসির রেখা পড়ে, তাও আবার নিমেষে উধাও হয়ে যায় চাপদাড়ি দ্বারা আবরণকৃত গম্ভীর মুখের আড়ালে। ইসরাতের হাত নিজের হাতের মধ্যে যত্ন সহকারে নিয়ে উল্টো পথে হাঁটতে হাঁটতে বলে ওঠে, আপনি কি জানেন ইসরাত? ইসরাত গাজরা চোখে সামনে ধরে হাত বোলাতে বোলাতে বলে, কি? জাইন ইসরাতের মুখের দিকে তাকায়। শুভ্রবর্ণের মুখ রোদের আলোয় লাল হয়ে আছে, গালগুলো টকটকে লাল, যেন জাইন একটু টোকা দিলেই রক্ত ঝরঝর হয়ে পড়বে। অপ্রার্থিব আদলে মুখে গম্ভীরতা এনে নিজের গ্রীবা হালকা বাঁকিয়ে ইসরাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানায়, আপনি ফুলের মতো সুন্দর। ইসরাত হাসে মুখে কিছুটা অগ্রাহ্যতা নিয়ে জিজ্ঞেস করে, একটা প্রশ্ন করতে পারি? জাইন টানটান হয়ে সোজা দাঁড়ায়, ইসরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে, একটা কেন, 100টা জিজ্ঞাসা করুন। ইসরাত হাসলো। জাইনের সাথে চুপচাপ সামনের দিকে না জানা গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনি আমার হাত এমন করে ধরেন যেন একটু শক্ত করে ধরলে আমি ব্যথা পাবো, এর কারণ কি? ইসরাত নিজের মনে প্রশ্নটা সুন্দর করে সাজালেও জাইনের নিকট বলতে গিয়ে অগোছালো হয়ে গেল। মনে মনে জিভ কাটলো এই ভেবে, তার মতো দামড়ি মেয়ে সামান্য একটা প্রশ্ন করতে গিয়ে এভাবে ঘেটে গ করে দিয়েছে। কি বিচ্ছিরি একটা অবস্থা। লজ্জা, সংকোচ, বিড়ম্বনায় চোখ মাটির দিকে পতিত করল। উপরে তোলার সাহস হলো না। জাইন ইসরাতের নিজের প্রতি এত সংকোচ, লজ্জা, বিরক্তি চুপচাপ দেখলো, এক মনে অবলোকন করলো মেয়েলি সেই নীরবতা। অনেকক্ষণ তাদের মধ্যে নীরবে সময় কাটলো, কেউ কোনো কথা বলল না। জাইন ইসরাতকে সময় দিল যাতে নিজের লজ্জা কাটাতে পারে। সময় অতিবাহিত হলো কৃতকাল। তারপরও ইসরাতকে চোখ তুলে তাকাতে না দেখে নিজ উদ্যোগে জাইন এক পা আগালো। যা বুঝলো সে, এই মেয়ে এখন আর কোনো কথা বলবে না। নিজেদের ভেতরের অস্বাভাবিক নীরবতা ভাঙা আগে জরুরি জাইন মনে করলো। তাই নীরবতা ভেঙে ইসরাতের তখনকার করা অগোছালো প্রশ্নের উত্তর করলো অত্যন্ত মোলায়েম কণ্ঠে। মেয়েরা হলো ফুলের মতো সুগন্ধিময় কোমল, তাদের স্পর্শ করতে হয় কোমলভাবে। ফুলকে যত ভালোবাসা দিয়ে স্পর্শ করি, কিন্তু সেটা যদি আমি শক্ত হাতে স্পর্শ করি, সেই স্পর্শে ফুলটা নিঃসন্দেহে ঝরে যাবে। আপনি আমার সেই সুগন্ধিময় কোমল ফুল, যাকে আমি যত্ন সহকারে স্পর্শ করি, যাতে আপনি কখনো আমার শক্ত হাতের ছোঁয়ায় মুচড়ে না যান, কখনো যেন আমার এই হাতের স্পর্শে আপনি ঝরে না যান। আপনার এই ফুলের মতো কোমল শরীর আমার স্পর্শে নষ্ট না হয়ে যায়। আপনি আমার নিকট নিঃসন্দেহে ফুলের থেকে বেশি সুন্দর ও কোমল ইসরাত। নিকষ কালো অন্ধকারে ডুবে আছে ধরণী। সন্ধ্যার আগ মুহূর্ত, বাতাসে তাণ্ডব চলছে চারিদিকে। বৃষ্টি প্রবল আকার ধারণ করে ধেয়ে আসছে উত্তর দিক থেকে। কিছুক্ষণ পর কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা। পাখিরা সবাই পশ্চিম আকাশে উড়ে যাচ্ছে, আশ্রয় নিচ্ছে নিজ নিজ বাসায়।
ভয়ঙ্কর সেই প্রলয়কারী মেঘের ভয়ে নুসরাত আর ইরহাম নিজেরাও আশ্রয় নিতে ফিরে আসতে নিজ নিজ তীরে নিজেদের একান্ত বাড়িতে। নুসরাত কলিং বেলে চাপ দিতেই গেট আজ খুলে গেল। বোঝাই গেল অধীর আগ্রহে কেউ বসেছিল নুসরাতের বাড়ি ফিরে আসার অপেক্ষায়। নিজের থেকে 10 মণ ভারী বাইকটা টেনে বাড়ির ভেতর প্রবেশ করাতে নুসরাতের বেগ পোহাতে হলো অনেক। কয়েকবার ব্যাগি প্যান্টের সাথে পা বেজে উল্টে পড়ে নিতে নিতে নিজেকে সামলালো। বাইক টেনে ভেতরে প্রবেশ করতেই রাশভারী কণ্ঠে আরশ বলে উঠল, সৈয়দা নুসরাত নাসির কোথায় ছিলেন? নুসরাত বাইকের সাথে ধস্তাধস্তি করতে করতে অন্যমনস্ক উত্তর দিল, ইরহামের সাথে। আরশ এগিয়ে আসতে আসতে দুপাশে মাথা নাড়ালো। ঠোঁট কামড়ে ধরতেই ঠোঁটের উপরে সেই ছোট্ট সুতো পরিমাণ গর্তের সৃষ্টি হয়। একইভাবে গালের এক পাশে গর্ত হয়। চোখ ছোট ছোট করে সূক্ষ্ম করে অবলোকন করে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের ওপর খ্যাচখ্যাচে হওয়া মেজাজের রমণীকে নুসরাত বাইকের দিকে রাগী চোখে তাকিয়ে একটা লাথি মেরে সামনে চোখ ফিরাতেই চোখাচোখি হয় আরশের সাথে। চোখে মুখে ফুটে ওঠে অস্বাভাবিক ভয়। হঠাৎ এভাবে আরশের সাথে দেখা হবে ভাবেনি হয়তো বা। ঠোঁটে ঠোঁট চেপে আলগোসে পাশ কাটাতে চায় আরশকে। আরশ কবজি চেপে ধরে থামিয়ে দেয় নুসরাতকে। নুসরাতের হুডির ক্যাপ অন্য হাত দিয়ে মাথা থেকে নামিয়ে দিতেই মেয়েলি মুখটা বের হয়ে আসে। আরশ ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল। ফিসফিস করে আওড়ালো, মিসেস আরশ, আবারও দেখা হয়ে ভালো লাগলো। নুসরাত আরশের দিকে কিছুটা মাথা কাত করতেই নাকের সাথে নাকের স্পর্শ লাগলো। বাতাসের সাথে সুরসুর করে নাকে এসে লাগে পুরুষালী ব্ল্যাকবেরি অ্যান্ড পেই পারফিউমের স্নিগ্ধ সেই ঘ্রাণ। পারফিউমের মাতাল করা সেই সুবাস নাক চিরে প্রবেশ করে ভেতরে। আরশ নিজের বলিষ্ঠ 2 হাতে নুসরাতের খোপা করা চুলগুলো খুলে দেয় বাতাসে। মুক্ত বাতাসে পাখির ন্যায় উড়তে শুরু করে চুলগুলো। আরশ এবার নিজের 2 হাত প্যান্টের পকেটে পুরে নেয়। দাঁড়ায় টান টান হয়ে। গতকাল রাতে জ্বর আসার জন্য মুখ থেকে গরম নিঃশ্বাস বের হচ্ছে আরশের। তা আবার সরাসরি এসে নুসরাতের মুখে পড়ছে। সুঠামদেহী শরীরটা সোজা হতেই শরীরের আড়ালে ঢেকে যায় মেয়েলি দেহটা। আরশ চোখ নামায় নিচের দিকে, নিষ্প্রভ চোখে লক্ষ্য করে মেয়েলি মুখটা। নুসরাতকে উদ্দেশ্য করে গমগমে পুরুষালী গম্ভীর আওয়াজে বলে ওঠে, 13তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। 13টা উপহার নেবেন না মিসেস আরশ? নুসরাত চোখ তুলতেই সুঠামদেহী আরশকে নজরে পড়ে। আরশ নির্বিঘ্নে তার দিকে তাকিয়ে আছে। চোখে কোনো কিছু নেই, নিষ্প্রভ অনুভূতিহীন সেই দৃষ্টি। কালোমণির চোখগুলো রক্তের বলিরেখা জমা হয়ে আছে সাদা অংশে। বোঝা যাচ্ছে জ্বর ভালো করে কাবু করেছে লোকটাকে। নুসরাত নিজেও সোজা হয়ে দাঁড়ায়। সুঠামদেহী পুরুষটার চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে কাঠখোট্টা গলায় প্রশ্নের উত্তর দেয়, উপহার দেওয়া হয় মানুষকে কিনে নেওয়ার জন্য। আর এমন কারো জন্ম হয়নি যার সাধ্য বা সাহস আছে এই আমাকে কিনে নিবে। নুসরাতের ফিরিয়ে দেওয়া উত্তর আরশের মন পুতো হয়নি। তাই মুখে আরও একটু আধার নেমে আসে। দুজনের ভেতর নেমে আসে গম্ভীর পরিবেশ। নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে আরশ বলে, হুম, সেটা কিভাবে হয়? আপনাকে তো উপহার নিতেই হবে। নুসরাত চোখ ছোট ছোট করে নেয়, রাগী কণ্ঠে বলে, আমি নিতে চাই না আপনার উপহার। তারপরও আমি দেব, এটা আপনার পাওনা আমার নিকট থেকে। আরশ জেদি গলায় কথাটা বলা শেষ করে। নুসরাত কিছু বলতে নিবে, ঠোঁটে হাত রেখে চুপ দেখায় আরশ। নুসরাত অনীহা নিয়ে দাঁড়িয়ে থাকে। দেখতে চায় আরশ কি উপহার দেয় তাকে। বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গিয়েছে। কিতকাল কেটে যায়। আরশ তখনও সোজা দাঁড়িয়ে নড়চড়বিহীন। বৃষ্টির তোড়ে যখন দুজন ভিজে যেতে শুরু করলো, নুসরাত আরশকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আওড়ায়, বৃষ্টিতে ভিজলে আবারও জ্বর আসবে বাড়ি। কথা শেষ করার আগে আরশ নুসরাতের কবজি চেপে ধরে, ঠোঁটে হাত রেখে নিশ্চুপ থাকতে বলে। নুসরাত হাত ছাড়ানোর আগে রাশভারী হাসকি আওয়াজে বলে ওঠে, উপহার নিয়ে যা। এক মুহূর্তে আপনি থেকে আরশ তুইয়ে নেমে আসলো। আরশের এমন রং পাল্টানো দেখে নুসরাত স্তব্ধ বনে গেল। কপালে ভাঁজ ফেলে চোখ উপরে তুলে কিছু বলার জন্য মুখ খুলতেই বাগালে ঠাস ঠাস করে একসাথে 4টা থাপ্পড় পড়ল। নুসরাত কিছু বুঝে ওঠার আগেই আরও দুটো পড়ল, এরপর আরও 4টা। জীবনে প্রথমবার একসাথে এত থাপ্পড় খেয়ে নুসরাত জ্ঞান হারানোর জোগাড়। নিজেকে সামলানোর আগেই মাথা ঘুরে উঠল। পুরো পৃথিবী তার নিকট শূন্যে ভাসল। চোখ উল্টে পড়তে নিবে, আরও শক্ত করে ধরল হাত দিয়ে। দাঁতে দাঁত চেপে নিজের ভেতরের সকল রাগ উগরে বের করে দিল থাপ্পড়ের ওপর। নুসরাত মনে করলো এবার মনে হয় থামবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে পরপর আরও 3টে দাবাং মার্কা থাপ্পড় পড়ল। থাপ্পড়ের শক্ততা এত বেশি ছিল যে
নুসরাত চোখ মুখ উল্টে নিল। এতক্ষণ যা হুঁশ ছিল তা হারিয়ে নিজের জায়গা থেকে টলে গেল। দুপা পিছনে সরে পড়ে যেতে নিবে আরস কোমর পেঁচিয়ে ধরল। দু কদম এগিয়ে এসে নিজেদের ভেতরে ন্যূনতম দূরত্ব মিটিয়ে নিয়ে গ্রীবা বাঁকায় সামান্য অর্ধজ্ঞান হারানো নুসরাতের ছেড়ে দেওয়া শরীর নিজের বুকের সাথে চেপে ধরে নিজের মুখ নামিয়ে নেয় ইসরাতের কানের কাছে। ফিসফিস করে বলে, কি বলেছিলাম বেশি উড়বি না, ডানা কেটে ছাঁটাই করে রাখবো। শ্বাস ফেলল সামান্য, চোখের পলক ফেলে গম্ভীর কণ্ঠে আবার বলল, 13 বার মিথ্যা বলার শাস্তি 13টা থাপ্পড়। এটুকুতেই অর্ধজ্ঞান হয়ে গেলি, পরে কি করবি? নুসরাত নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আরসের হাতের বেষ্টনী থেকে নিজের কোমর ছাড়িয়ে নেয়। ঠোঁটে ঠোঁট চেপে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বিড়বিড় করে আওড়ায়, দেখে নিব আপনাকে আরস, ছাড়বো না আপনাকে আমি। আরস চোয়াল শক্ত করে নেয়, হিসিয়ে বলে ওঠে, বেডরুমে আসিস, শার্টলেস দেখবি। নুসরাত দুহাতের নখ আরসের কাঁধে দাবিয়ে দেয়। নিজের বোকামিতে নিজের ওপর বিরক্ত হয় নুসরাত। ঘন ঘন শ্বাস টেনে ফেলে বাহিরে। গলার কাছে শ্বাস আটকে আছে, দাঁতে দাঁত পিষে বলে ওঠে, এই থাপ্পড়ের উচিত জবাব সময় মতো আমি ফিরিয়ে দিব আপনাকে। আপনার এই উপহার আমি সযত্নে তুলে রাখলাম আরস। এবার আমার নিকট থেকে আপনার জন্য ধামাকাদার উপহার আসবে। ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ডু, মাই বিলাভড হাজব্যান্ড। আরস মাথাঘাত করে সামান্য, দুজন দুজনার পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু বিপরীতমুখী। নিজের গ্রীবা সামান্য বাঁকিয়ে নুসরাতের গালে ফু দিয়ে বলে ওঠে, আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু সি হোয়াট ইউ ডু।